2008 সালের মাঝামাঝি সময় বর্ষাকালের একটানা বৃষ্টির মধ্যে গ্রামের পথঘাট ছিল কাদামাখা। ধান খেতে পানি জমে উঠেছিল হাঁটু পর্যন্ত। আমার আন্টি তখন একাই থাকতেন গ্রামের এক পাশের পুরনো বাড়িতে। বাড়িটি ছিল ধান খেতে ঘেরা, 3 দিকেই গাছ আর বাঁশঝাড়। একা থাকলেও উনি ভয় করতেন না, গ্রামের মানুষ ভালোবাসত তাকে, আর তিনি ছিলেন সাহসী। একদিন বিকেলে একটা অদ্ভুত ঘটনা ঘটে। আন্টি যখন ঘরের বারান্দায় বসে মুড়ি খাচ্ছিলেন, তখন হঠাৎ তিনি দেখতে পেলেন দূরের বাঁশঝাড়ের মধ্যে একটা সাদা কাপড় ঝুলে আছে, যেন কেউ সেখানে দাঁড়িয়ে আছে। তিনি প্রথমে গুরুত্ব দেননি, কিন্তু মিনিট 10 পর আবার তাকাতেই দেখলেন ওই একই জায়গায় সেই সাদা রঙের ছায়াটা। এবার তিনি একটু ভয় পেলেন, মনে মনে ভাবলেন কেউ দাঁড়িয়ে আছে নাকি। বাড়ির আশেপাশে কেউ নেই, শুধু কাকের ডাক আর দূরে রেল লাইনের পাশে কুকুরের হালকা আর্তনাদ। সন্ধ্যা নামতেই হঠাৎ বাতাসের গতি বাড়ল। একসময় পুরো ঘর অন্ধকার হয়ে গেল। আকাশে বিজলি চমকাচ্ছে আর বৃষ্টি ঝিরঝির করে পড়ছে। আন্টি তখন মোমবাতি জ্বালিয়ে ঘরের ভেতরে বসে আছেন। পুরনো রেডিওটা নষ্ট হয়ে গেছে কিছুদিন হলো, তাই চারপাশে শুধুই নিস্তব্ধতা। মাঝে মাঝে টিনের চালে বৃষ্টির টুপটাপ শব্দ। হঠাৎ করে ঘরের দরজার কাছে ঠক ঠক শব্দ হয়। আন্টি ভাবলেন বোধহয় পাশের বাড়ির কেউ এসেছে। দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, কে? কিন্তু কোনো উত্তর নেই। তিনি দরজা খুলে বাইরে তাকিয়ে দেখলেন পুরো উঠোন ফাঁকা, তবে কাদায় স্পষ্ট 2টি পায়ের ছাপ, যেন কেউ ঠিক সেখানেই দাঁড়িয়েছিল কিছুক্ষণ আগেও। পায়ের ছাপগুলো ঘরের একটা কোণার কাছে গিয়ে থেমেছে। তিনি অবাক হয়ে তাকিয়ে থাকলেন কয়েক সেকেন্ড। হঠাৎ মনে পড়ে গেল এই কোণাটাই সেই জায়গা যেখানে একবার ছোটবেলায় তিনি একটা ছায়া মূর্তি দেখেছিলেন, যেটা তার মা বলেছিলেন ভ্রম। কিন্তু আজকে সেটা মনে হলো ভ্রম নয়। একটা ঠান্ডা হাওয়া হঠাৎ ঘরের ভেতর ঢুকে যায়, মোমবাতি নিভে যায় নিজে থেকেই। ঠিক তখনই দরজার বাইরে কে যেন জোরে হাঁপাতে থাকে। কেউ যেন একদম ঘাড়ের কাছে দাঁড়িয়ে আছে, কিন্তু পেছনে তাকানোর সাহস পান না তিনি। রাত 2:17 আন্টি হঠাৎ কেঁপে উঠে ঘুম থেকে জেগে ওঠেন। ঘরের বাতি নিভে গেছে আগেই, কিন্তু জানলা দিয়ে চাঁদের আলো এসে পড়েছে আয়নার উপর। তিনি চোখ কচলে তাকালেন এবং দেখলেন আয়নায় তার পেছনে দাঁড়িয়ে আরেকটি অবয়ব। তাড়াতাড়ি ফিরে তাকালেন, কেউ নেই। আবার আয়নার দিকে তাকালেন, এবার কিছুই নেই। ভাবলেন আমি কি ভয় পাচ্ছি? বিছানা থেকে নামলেন পানি খেতে। রান্নাঘরে ঢুকতে যাওয়ার আগেই শুনলেন, আয়নার দিকে তাকিও না। একটা কণ্ঠস্বর, ঠান্ডা। চারপাশে কেউ নেই, কিন্তু শব্দটা যেন মাথার ভেতর ঢুকে গেছে। তিনি ঘুরে দাঁড়ানোর আগেই রান্নাঘরের জানালার পর্দা সজোরে নড়ে উঠল, আর কিছু একটা তীব্র শ্বাস ফেলে পাশ দিয়ে চলে গেল। তিনি পুরো অবশ হয়ে গেলেন, শরীর কাঁপতে লাগলো। সকালে ঘুম থেকে উঠে দেখলেন আয়নায় তার চেহারা অদ্ভুতভাবে বিকৃত, হালকা দাগের মতো যেন কেউ আঁচড় কেটেছে। চোখের নিচে ফোলা দাগ, গালের একপাশে নখের আঁচড়, আর চোখের মনি যেন একটু ঘোলাটে। তিনি কাউকে কিছু বললেন না। সেদিন সকালে রান্নাঘরে ঢুকতেই একটা পচা মাংসের গন্ধে শ্বাস বন্ধ হয়ে আসছিল। ঘরে সেদিন কিছু রান্না হয়নি, খোলা খাবারও ছিল না। তিনি সব জানালা খুলে দিলেন, ধূপ জ্বালালেন, তবু গন্ধটা গেল না। পাশের বাড়ির চাচি এসে বললেন, আপা, আপনার ঘর থেকে কেমন একটা গন্ধ আসছে, পচা লাশের মতো। এতদিন যিনি কখনো ভয় পাননি, তিনি এবার জানালার পর্দা বন্ধ করে মাটিতে বসে পড়লেন। রাত তখন 3টা পেরিয়েছে। আন্টি হঠাৎ জেগে উঠলেন। ঘর একদম নিস্তব্ধ নয়, বাইরে বাঁশঝাড়ের ভেতর থেকে শোনা যাচ্ছে কারো গলা চাপা কাঁদা। কান্না ধীরে ধীরে কাছে আসছে। জানালার কাছে কেউ নখ ঘষছে, ধীরে ধীরে দীর্ঘশ্বাসের মতো শব্দ। তিনি সাহস করে জানালার দিকে এগিয়ে গেলেন। হঠাৎ জানালার কাঁচে দেখলেন 2টি চোখ তাকিয়ে আছে। চোখের মনি নেই, যেন কালো গর্ত। তাকালে ভেতর থেকে কেউ যেন সবকিছু শুষে নেয়। তিনি পিছিয়ে গেলেন, মাটিতে পড়ে গেলেন। এক মুহূর্তের জন্য জানালায় একটা মুখ দেখা গেল, যার ঠোঁট কেটে গেছে, একপাশে গাল নেই। কয়েকদিন পর পরিবারের লোকজন আসে আন্টিকে নিতে।
তিনি তখন কথা বলেন না, শুধু তাকিয়ে থাকেন নির্ভরহীনভাবে। ডাক্তার বলেন কোনো মানসিক ধাক্কা। গ্রামে একজন প্রবীণ লোক বললেন এই বাড়িতে একসময় এক মেয়ে আত্মহত্যা করেছিল। তারপর থেকে কেউ দীর্ঘদিন এখানে টিকতে পারেনি। ওর চোখ নাকি স্বাভাবিক ছিল না, তাই লোকে বলে অন্ধকারে আজও সেই চোখ ঘুরে বেড়ায়। পরিবারের সবাই মিলে এক হুজুরকে ডেকে নিয়ে আসেন, যিনি দীর্ঘদিন ধরে ঝাড়ফুঁক করেন এবং অনেক অশরীরী ঘটনার সমাধান করেছেন। তিনি বাড়িতে ঢুকেই বলেন, এই ঘরে শুধু এক আত্মা নয়, যে এখানে আছে সে কাউকে আসতে দেয় না, কাউকে যেতেও দেয় না। সে অন্ধকারে বাসা বাঁধা এক চোখ, যার নাম কেউ নেয় না। হুজুর ঘরে ঢুকে দরজার 4 কোণে কালো সুতো বাঁধলেন। তারপর আন্টিকে সামনে বসিয়ে পড়তে লাগলেন একটি বিশেষ সূরা। প্রথমে সব শান্ত ছিল। মিনিট 10 পর আন্টি হঠাৎ কাঁপতে শুরু করলেন, দেহ মোচড়ানো শুরু করলেন এবং মুখ দিয়ে অন্যরকম একটা স্বর বের হল। তিনি বললেন, ওই ঘরটা আমার, কেউ নিতে পারবে না, কেউ না। আমি চোখে দেখি না, আমি অন্ধকার দেখি। হুজুর তখন সূরা আরো জোরে পড়তে শুরু করলেন। আন্টি বড় বড় চোখ করে তাকিয়ে থাকলেন। চোখের সাদা অংশ পুরো কালো হয়ে গেছে। ঘরের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে যায়, একটা কাঁচ ভেঙে পড়ে। সেই রাতে হুজুর বললেন, আজ রাতেই ফয়সালা হবে। কাল ভোরের আগে যদি তাকে তাড়ানো না যায়, তবে এই শরীর ও আত্মা কোনোটাই ফিরে পাবো না। রাত 3টার দিকে সব আলো নিভে যায়। আন্টির শরীর নিজে নিজে মাটি থেকে উঠতে থাকে, মাথা ঘোরানো শুরু করে, ঘাড় কাত করে বলে, আমি তাকাই না, আমাকে তাকাতে বাধ্য করে, তাকাও আমার চোখে। সবাই চুপ। হুজুর তখনই তাবিজ পুড়িয়ে ছাই দিয়ে আন্টির কপালে লাগালেন। এক মুহূর্তের মধ্যে আর্তনাদ শুরু হলো। দরজার কাছে কেউ ছায়া হয়ে বেরিয়ে গেল। হাওয়া নয়, ছায়া। সেই রাতের পর আন্টি ধীরে ধীরে সুস্থ হন। তার চেহারা আগের মতো স্বাভাবিক হয়ে আসে, কিন্তু আর কখনো আয়নার সামনে দাঁড়াননি। ঘরের এক পাশে রাখা সেই আয়না এখনো মাঝে মাঝে বিকেলে তার গায়ে ছোট্ট ছায়া ধরে রাখে। গ্রামের লোকজন বলে ওই আয়নাটা কিছুটা এখনো নিজের ভেতরে ধরে রেখেছে সেই চোখকে। আর আমি তখন ছোট ছিলাম, এই ঘটনা সরাসরি দেখিনি, কিন্তু বড় হওয়ার পর শুনেছি সব আন্টির মুখেই। আজও তার মুখে যখন সেই রাতের কথা শুনি, তখন চোখে জল আসে। আর মনে হয় অন্ধকার মানেই শুধু রাত নয়, অন্ধকার মানেই সেই চোখ যে দেখে কিন্তু চায় না